ছাত্ররা তারা আন্দোলন করছে, তারা আন্দোলন করেছে, এখনো করছে এবং এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। নিশ্চয়ই ইন্টারনেট বন্ধ থাকলেও অনেক কিছু জানার সুযোগ হয়েছে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো অনেকগুলো নিউজ করেছে এটা নিয়ে। তাতে ওরা বলছে 150-এর উপরে মার, আই থিঙ্ক 151 বলেছে। তারপরে আরেকটাতে দেখলাম যে 178। কিন্তু এগুলো সব অফিসিয়াল নাম্বারস। বাচ্চাগুলো 14 থেকে 22 বছরের ছাত্র, এদেরকে মানে এদেরকে নিহত করা হলো পুলিশের গুলিতে এবং বিজেপির গুলিতে। এটা কি করার প্রয়োজন ছিল? দ্যাটস রিডিকুলাস। 50 মানে প্রতিভা যদি থাকে মাত্র 44%, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎই তো অন্ধকার। সাধারণ ছাত্র, এবং সেটা নাম্বার অনেকে বলছে যে এটা অনেক উপরে চলে যেতে পারে, 300-400-র মতো চলে যেতে পারে। ছাত্ররা তারা আন্দোলন করছে, তারা আন্দোলন করেছে, এখনো করছে এবং এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। নিশ্চয়ই ইন্টারনেট বন্ধ থাকলেও অনেক কিছু জানার সুযোগ হয়েছে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো অনেকগুলো নিউজ করেছে এটা নিয়ে। আপনার কাছে শুনবো, এই পরিস্থিতি আসলে হওয়ার কি কথা ছিল, কিংবা হয়ে যাওয়ার পরে এখন এটাকে সামাল কিভাবে দেওয়া যাবে? খুবই দুঃখজনক। আমি যে বিবিসির যে লেট এটা দেখলাম, তাতে ওরা বলছে 150-এর উপরে মার, আই থিঙ্ক 151 বলেছে। তারপরে আরেকটাতে দেখলাম যে 178। কিন্তু এগুলো সব অফিসিয়াল নাম্বারস। এই নাম্বারটা আরো অনেক বড় হতে পারে। এই যে তরুণ প্রাণ, আমি দেখলাম যে রাফা প্লাজা, ওখানে আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম। রাফা প্লাজার কাছে ধানমন্ডিতে আমি ছিলাম, ওখানে একটা 14 বছরের ছেলে মারা গেছে। চিন্তা করে দেখুন যে এই যে বাচ্চাগুলো 14 থেকে 22 বছরের ছাত্র, এদেরকে মানে এদেরকে নিহত করা হলো পুলিশের গুলিতে এবং বিজেপির গুলিতে। এটা কি করার প্রয়োজন ছিল? আমার মনে হয় না। মানে ছাত্রদের যে দাবিটা ছিল, সেই দাবিটা যদি আমরা দেখি, সেখানে সরকার মেনেও নিয়েছে। এমনকি হাসিনা গভর্নমেন্টকে আমি বলছি যে দেখুন, 6 বছর ধরে কিন্তু হাসিনা গভর্নমেন্ট কিন্তু কোটা সিস্টেম মানছেন না। কিন্তু এই মুহূর্তে এসে, এই কিছুদিন আগে হঠাৎ করে এদের মাথায় কি খেললো যে আবার কোটাকে ফেরত নিয়ে আসা 56%। দ্যাটস রিডিকুলাস। 50 মানে প্রতিভা যদি থাকে মাত্র 44%, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎই তো অন্ধকার। মানে আপনি যদি মেরিট বেসিসে আপনি অনলি 44%-কে নেন আর কোটাতে 56% নেন, তাহলে যে জাতিটা ভবিষ্যৎ তো অন্ধকার। এই যে একটা কমন সেন্স ব্যাপারে যে যে ব্যাপারটা গড়িয়ে গেল, এটার আমি মনে করি যে এটার কোনো প্রয়োজন ছিল না। এবং এতগুলো ছাত্র মারা গেল। আমি আপনাকে একটা হিসাব দেব। 1952 ভাষা আন্দোলনে মারা গিয়েছিল 8 জন, এবং আপনাদের সবার খেয়াল আছে সেই কারণে কিন্তু স্বাধীনতার যে অঙ্কুর তখনই কিন্তু এসেছিল। এই যে আমরা যে স্বাধীন হব, এর যদি আপনি কন্টিনিউটি দেখেন, ওই 1952 ভাষা আন্দোলন যে বীজ রোপণ করেছিল, সেটাই কিন্তু একটা মহিরুহ হিসাবে আমাদের সামনে এলো 1972-তে, যখন আমাদের বিজয়। হ্যাঁ, 1971-এ তো যুদ্ধ, কিন্তু আমরা মানে বিজয়টা ডিসেম্বর হলে আমরা রেজাল্টটা যে পেলাম বঙ্গবন্ধু ফিরে আসার পর, আমি বলবো। হ্যাঁ, সেই আমার হিসাব বঙ্গবন্ধু ফিরে। আচ্ছা, তার আগে আপনি লক্ষ্য করে দেখুন যে বিরাট গণ অভ্যুত্থান 1969-এ, তাতে 61-এর মতো মারা গিয়েছিল। আমার হয়তো নাম্বারটা ভুল হতে পারে, আপনারা ভালো বলতে পারেন। আর চিন্তা করে দেখুন এই কয়টা দিনে একদম, আমি তো দেখলাম যে নিহতদের যে লিস্ট আসছে, চেহারা কিংবা বর্ণনা, এরা ছাত্র, দের স্টুডেন্টস। এবং এর মধ্যে আমি কোনো মারাত্মক কোনো গুন্ডাও দেখলাম না। সাধারণত আগে এই সমস্ত মারামারিতে কিছু গুন্ডা বাজে বাজে লোকরা পড়তো, মানে মাস্তান টাইপের, মাসেল বিল্ডার, এই ধরনের লোক আমরা দেখতাম। এটা আমরা 69 মুভমেন্টে দেখেছি যে কিছু কিছু মাস্তানরাও মারা যেত। কিন্তু এখন আমি যে যাদেরকে দেখলাম, সাধারণ ছাত্র, এবং সেটা নাম্বার অনেকে বলছে যে এটা অনেক উপরে চলে যেতে পারে, 300-400-র মতো চলে যেতে পারে। এর চেয়ে আর দুঃখজনক কি হতে পারে? একটা সামান্য ব্যাপার যেটা সরকার অনুসরণ করছিল, সেটাই আমার কাছে বিস্ময়ের ব্যাপার। 6 বছর ধরে তুমি তো কোটা রাখুন, কোটা তুমি ফলো করো, তাহলে কেন এত এত হত্যাকাণ্ড, কেন এত মৃত্যু?
এটার এটার এই ক্ষত দীর্ঘকাল থাকবে। এই একটা জেনারেশনকে অ্যাবসলিউটলি কনফিউজড করে দেওয়া, এবং এরাই তো জাতির ভবিষ্যৎ। অযথা এদেরকে খেপিয়ে দেওয়া, অযথা এদেরকে হত্যা করা, এটা খুবই দুঃখজনক। আমি শিক্ষক হিসেবে আমার কান্না পায়, মানে আই ফিল ভেরি স্যাড। জি। এর চেয়ে আর দুঃখজনক কি হতে পারে? এই তরুণ যারা ঝরে পড়ে গেল, চিন্তা করেন তাদের মাহফুজ family। মদ্দিন, আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এখনো কারফিউ চলছে ঢাকা সহ পুরো দেশেই, কোথাও কোথাও হয়তো শিথিল করা হচ্ছে। এর আগে 2008 সালে কারফিউ দেওয়া হয়েছিল, অর্থাৎ কারফিউ নতুন কিছু না, সেটাও 2 দিন ছিল, কিন্তু এটা অনেক লম্বা সময় ধরে চলছে। এই যে একটা পরিস্থিতি যেখানে সেনাবাহিনী নামিয়ে ছাত্রদের আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে, আমরা যদি শব্দটি বলি তাহলে নিয়ন্ত্রণ করতে হচ্ছে, এই পরিস্থিতি, এটা তো আসলে জনগণ কিংবা জনগণের যে ম্যান্ডেট, ছাত্রদের যে ম্যান্ডেট একটা নির্বাচিত সরকারের প্রতি, সেইখানে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা যে সেনাবাহিনী নামিয়ে তাকে তার ক্ষমতা কিংবা তার যে নিয়ন্ত্রণ সেগুলো রক্ষা করতে হচ্ছে। এবং একই সাথে এই যে এতগুলো প্রাণ ঝরলো, অকাতরে প্রাণ ঝরলো কোমলমতি কিশোরদের, ছাত্রদের, তরুণদের, এটাকে আপনি কিভাবে দেখবেন? বিষয়টি আমরা আরো আলোচনা করেছি। হ্যাঁ, ছাত্র আন্দোলন তো সব সময় ছিল, এখনো থাকবে, ভবিষ্যতে আসবে। যেটা ভাই বললেন, আমি মনে করি 52 ছাত্র আন্দোলনের কারণেই শেখ মুজিব ডিফাইন্ড হচ্ছে, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সের সূচনা হয়েছে। এরপরে 69 গণ আন্দোলনে বাংলাদেশকে স্বাধীন করছে। এরপরে অন্যান্য যেসব আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনই ছাত্রদের দ্বারাই শুরু হয়েছে বাংলাদেশে, ইনক্লুডিং ধরেন শেষ পর্যন্ত এরশাদকে হটাইয়া বোধহয় বর্তমান প্রাইম মিনিস্টার আসছেন। সব মিলাইয়া এভরিথিং ওয়াজ ডান বাই দি স্টুডেন্ট। কারণ ছাত্রদের আন্দোলনের একটা সুবিধা হলো এই, ছাত্ররা তো লেখাপড়ার সাথে থাকে, তারা কারেন্ট ইভেন্টস এর উপরে যথেষ্ট বুঝে, আর যখনই দেখে যে সামথিং ইজ হার্ডিং দেম, তারা তখনই প্রতিবাদ করে। আর সেই প্রতিবাদ থেকেই এই পর্যায়ে প্রথম 3 দিন ভালোই ছিল। কিন্তু আমার আসলে একটু সমস্যা হচ্ছে এখন এসে, যেখানে সংঘাত, সহিংসতা, ভাঙচুর, তারপর জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, এখন কারফিউ, সেনা মোতায়েন। আমার মনে হয় আজকের খবর হচ্ছে, আমি যা দেখলাম, ইয়েতে 187 লাশ পাওয়া গেছে যাবৎ, তো হয়তো আরো বেশি হবে যেটা আমরা সবাই মনে করি। কিন্তু ওই যে বিভিন্ন ধরনের সেতু ভবন, বিআরটিসি, বিটিভি, মেট্রো রেল, এই যে এই পর্যায়ে ছাত্র আন্দোলন চলে আসছে, সেটা কিন্তু বেশি সুবিধার লক্ষণ না। আমি মনে করি না যে ছাত্ররা এই পর্যায়ে যাওয়া উচিত, কারণ তাদের যে দাবি, সেই দাবির সাথে সমবেদনা এবং সাপোর্ট সমস্ত জাতি তাদের সাথে ছিল। আমি ইভেন দেখছি বিভিন্ন ক্লিপসে যে বাসায় বাসায় দরজায় তারা ওই পানি নিয়ে দাঁড়িয়ে আছে, খিচুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে ইভেন টোকাইরা পানির বোতল নিয়ে দৌড়াইতেছে এদের পিছনে পানি দেওয়ার জন্য। তার মানে দ্যাট ওয়াজ দি মুভমেন্ট এভরিবডি লাইকড, এন্ড দ্যাট ওয়াজ দি মুভমেন্ট আমরা চাইছি এবং হওয়া উচিত। কারণ ছাত্রদের যদি ভবিষ্যতে অন্ধকার থাকে, এবং যেটা মোস্তফা সরোয়ার ভাই বললেন, যদি 56% নন ম্যারিড পিপল টেক ওভার দি কান্ট্রি, ফিউচার ইজ ভেরি ব্লিক। তো সেটার দিক থেকে সবই ঠিক আছে। কিন্তু বর্তমানে সরকারের সমস্যাটা হচ্ছে এখানে, আমি যতদূর ধরি, যেমন ধরেন উইথিন এ টুইঙ্কেল অফ অ্যান আই উনারা সারা দেশকে ডিজিটাইল করলেন। লক্ষ লক্ষ রিমিটেন্স আমরা পাঠাই, দেশের উন্নতি হচ্ছে। ইচ্ছা করলে যখন তখন আত্মীয় স্বজনকে কল দিতে পারি, অসুস্থ মা বাবার খবর নিতে পারি, ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি। সেটা কি করলেন? একটা সুইচের মাধ্যমে বন্ধ করে দিলেন। তো যদি দেশের উন্নতি উনাদের হাতে এইভাবে নিয়ন্ত্রিত হয়, তাহলে সেই উন্নতি উনারা দেশের জন্য করছেন না। উনারা যদি মনে করেন যে বিচ্ছিন্ন করে ফেললেন, পুরো বাংলাদেশকে তারা বিচ্ছিন্ন করে ফেললেন। হ্যাঁ, পদ্মা সেতুর এক পাশে দাঁড়াইয়া সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দিবেন, কেউ আর আসতে পারবে না, যাইতে পারবে না। কিংবা কক্সবাজারের টানেল যদি বন্ধ করে দেন, যে সুবিধা, তাহলে সেই পদ্মা সেতু কিংবা টানেল কি কাজে আসবে, আপনি হয়তো এই প্রশ্নটি করতে যাচ্ছিলেন। আমি একটু ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছে, আমি কনক্লুড করি, বিকজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেটা এতক্ষণ আলোচনা করতেছিলাম, এখন যে কারফিউ, এটাও আই থিঙ্ক ওভার দি লিমিট। কারণ মানে এই পর্যায়ে যদি যেতে হয়, কারফিউর পরে কি করবে?
মানে যদি টিকারই ইচ্ছা, তাহলে টিকা কিন্তু এইভাবে টিকানো যাবে না। আমি সেটা বলতে চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের জনগণের সাথে কথা বলে সময় শেষে জনগণের কাছে এসেছে। প্রফেসর ডক্টর মোস্তফা স্যার, আপনার কাছে সংক্ষেপে ছোট্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে শেষ করব। অনেক দিনই আপনি দেশের বাইরে আছেন, কিন্তু অভিজ্ঞতা, বয়স সবকিছু বিবেচনায় এখন হয়তো সিনিয়রদের পর্যায়ে পড়েন। 1971-এর সময় ছাড়া আপনার অভিজ্ঞতায় বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি আপনি দেখেছেন কিনা, এটি জেনে শেষ করব। না, এরকম এত বড় হত্যাকাণ্ড আমি দেখিনি, এবং আমি কিন্তু মিসবাহ ভাইয়ের সঙ্গে আমি কিন্তু একমত যে প্রপার্টি ডিস্ট্রাকশন যেটা হয়েছে সেটা কারা করেছে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। সেটা এক পক্ষ আর এক পক্ষকে দোষ দিচ্ছে, এগুলো কিন্তু ইনভেস্টিগেট হওয়া উচিত, এটা ভালো জিনিস নয়। কিন্তু যে এই যে হত্যাকাণ্ডটা ঘটলো, এবং এখন যে আপনি মিলিটারি রাস্তায় দিয়েছেন, কারফিউ করেছেন, আমি একটু সাবধানবাণী উচ্চারণ করতে চাই মানে গভর্নমেন্টের জন্য। সামরিক বাহিনী তৃতীয় বিশ্বে বেশি দিন বাইরে থাকা মানে রাস্তায় থাকা কিন্তু সরকারের জন্যই বিপদ ডেকে আনতে পারে। এটা হয়তো কারোর জন্যই কল্যাণকর নয়। আমরা শেষ করতে হবে, আমরা শুধু এইটুকুই বলবো যে কোনো জনগণের দাবি, সেটি জনগণ যখন তাদের কোনো দাবি জানায় এবং সেটি যদি যৌক্তিক হয়, তাহলে সেটি আসলে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। অন্যদিকে একদিকে যেমন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপর দমন-পীড়ন করা কোনোভাবেই কাম্য হতে পারে না, অন্যদিকে আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, উন্নতিকে বাধাগ্রস্ত করা এবং পুরো প্রক্রিয়াটাতে অন্য কোনো পক্ষের সুযোগ নেয়ার চেষ্টা করা, সেগুলো কোনোভাবে কাম্য নয়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।